নমস্কার, দেখছেন ওঙ্কার বাংলায় টেলি ক্যানভাস, চিত্র শিল্প ছবি ক্যানভাস। এই নিয়েই আমাদের এই বিশেষ অনুষ্ঠান। আমি মিহিকা রয়েছি আপনাদের সঙ্গে, আর আজকে আমরা চলে এসেছি একাডেমি অফ ফাইন আর্টসের নর্থ গ্যালারিতে। চলছে শিল্পী জীবন কৃষ্ণ ঠাকুরের একক চিত্র প্রদর্শনী। হ্যাঁ, এই শিল্পীর কাজ কিন্তু একদম অন্য মাত্রার, সেটা স্কেচ হোক বা কালার। বিভিন্নভাবে বিভিন্ন ভাব ফুটে উঠেছে তার ছবির মধ্যে দিয়ে। মানুষ হোক কিংবা পশু পক্ষী, তিনি নিজের শৈলীর মধ্যে দিয়ে তাদের সবাইকেই এক্সপ্রেস করেছেন একেবারে আলাদাভাবে। যাই হোক, আমি খুব বেশি ভূমিকাও দেব না, আর আমি খুব বেশি ব্যাখ্যাও করব না, কারণ স্বয়ং শিল্পী যখন আজকে আমাদের সাথে রয়েছেন, সবটা তার কাছ থেকেই শুনে নেওয়া শ্রেয়। নমস্কার জীবনবাবু, ওঙ্কার বাংলার পর্দায় আপনাকে স্বাগত। প্রথমেই যে প্রশ্নটা করব, এই যে আপনার ঢুকেই আপনার কাজটা খুব অন্যরকমভাবে চোখে লাগে, একদম অন্য শৈলী। তো এই শৈলীও শুরুর আগের যে গল্পটা, ছবি আঁকার শুরুটা কি করে হলো? ছবি আঁকা শুরু নর্মালি মানে খুব এখন ছোটোবেলা থেকে নয়, একটু সেকেন্ডারি এজে, মানে আমি তখন এইটে পড়ি তখনই। তো একজনের দেখে ইন্টারেস্টেড হয়েই ছবিটা আঁকতে বাবাকে অনুরোধ করি যে আমাকে একটু ছবি আঁকার জন্য একটু গাইডেন্স দরকার। তো সেখান থেকেই শুরু মোটামুটি। তো তারপরে আমার যিনি গুরু প্রথম হচ্ছে দেবদূত সামন্ত আর হচ্ছে শান্ত মান্না, দুজন ছিলেন। তো দুজনেই গভর্নমেন্ট আর্ট কলেজ থেকে পাশ করেছেন, আর আমি রীতিমতো ওনাদের সঙ্গে একটু চর্চা করতে করতে বা শিখতে শিখতে আমিও মোটামুটি প্রথমে ইন্ডিয়ান আর্ট কলেজে পাই, রাতের ডিপার্টমেন্টে। বাট ওখানে যেহেতু রাতে একটু সমস্যা হচ্ছিল, সেহেতু আবার গভর্নমেন্ট আর্ট কলেজে দেওয়ার পরে গভর্নমেন্ট আর্ট কলেজ থেকেই আমি মোটামুটি ঢুকে 2001-এ গভর্নমেন্ট আর্ট কলেজ থেকে বিবিএ অ্যান্ড 2004-এ MBA করে বেরিয়েছি। তো ছবি আঁকার শুরুটা সেইভাবেই, আর তারপরে তো প্রথাগত চলছেই প্র্যাকটিস আর চর্চা চালিয়ে যাচ্ছি, করছি। আজকে এখানে এসে দাঁড়িয়েছি সেই এরকম। আচ্ছা, আপনার কাজ যেটা দেখছি একদম অন্যরকম কাজ, একটা পুরো নিজস্ব শৈলী। তো এইটা কিভাবে অ্যাডাপ্ট করলেন? হ্যাঁ, এটা অ্যাডাপ্ট মানে এটা ঠিক সঠিক ব্যাখ্যা বলতে কি বলবো, এটা চর্চার মাধ্যমে এসে যায় বা চিন্তা ভাবনার মাধ্যমে এসে যায়। আমি ছবি আঁকাটাকে মোটামুটি ওই গতানুগতিক বা একটা পেন্টিং করব সেইভাবে না, আমি একটা রিসার্চ হিসাবে আমি ছবিটাকে দেখছি, যে আমার সমাজকে কিছু বোঝাবার, কিছু দেওয়ার বা কিছু আমার ভেতর থেকে যে সৃষ্টি, একটা অন্যরকম সৃষ্টি করতে চাইছি, সেটাই থেকেই হয়তো শৈলীটা চলে এসেছে বা ফর্মটা চলে এসেছে আমার মধ্যে। আমি জানিও না কখন আমার ফর্মটা এসে গেছে। তো কাজ করতে 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 করতেই হয়তো হয়ে গেছে। তো যেহেতু আমার রিসার্চ হিসাবেই ধরছি, রিসার্চ পেপারটা হচ্ছে আমি মানুষ, আমাদের প্রকৃতিতে 3 রকমের মোটামুটি আমি বেছে নিয়েছি: মানুষ, উদ্ভিদ আর হচ্ছে অ্যানিম্যাল, জন্তু জানোয়ার। 3 জনের মেলবন্ধনটাই হচ্ছে আমার ছবির মূল কারিগর বা বৈশিষ্ট্য বা বিষয়। তো সেখানে কেমন হচ্ছে, মানুষ আমরা যেমন ছোট থেকে বড় হচ্ছি, মা আমাদের ভূমিষ্ঠ করার পর থেকে যেমন ছোট থেকে বড় হচ্ছি, বড় হয়ে বিভিন্ন স্ট্রাগলের মাধ্যমে, পড়াশোনার মাধ্যমে, তারপরে নিজের অ্যাম্বিশনের পরে অ্যাম্বিশনটা সাকসেস হচ্ছে কি না সেই সমস্ত দিকগুলো, তারপরে যে ফুলফিল করলাম, অ্যাচিভমেন্ট করলাম, সেরকম গাছও বা গাছের মধ্যেও আমি ঠিক তেমনিই খুঁজে পাই যে তারাও, তাদের মাও একটা ছোট সিড থেকে জন্ম, সে মাটিতে পড়ে কিভাবে বড় হলো, সেও আমাদের প্রকৃতি, একই প্রকৃতির সঙ্গে মিলেমিশে সেও বড় হচ্ছে, সেও একদিন ফুল ফলে দিয়ে সেও একদিন বৃদ্ধ অবস্থায় গিয়ে মানে এই সার্কেলটা ঠিক অ্যানিমেল মধ্যে হচ্ছে একই সেম। তো এই সার্কেলটা নিয়েই হচ্ছে আমার রিসার্চ পেপার বা ছবি আঁকার বিষয় বা ধারণা। আচ্ছা, এমন কোনো ইন্সপিরেশন আছে যেখান থেকে দেখে অনেকখানি এই বিষয়ের ওপর ইন্টারেস্টটা জেগেছে? না 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 না, এরকম কোনো ইন্সপিরেশন আমি কারো কোনো জায়গা থেকে নিইনি বা পাইনি। এটা আমার একটা নিজস্ব চিন্তা ভাবনা যে কি করে সম্ভব। আমার মা আমাকে এত কষ্ট করে দিয়েছে, আমি আমার নিজের লাইফ দিয়েই অনেকগুলো ছবি আছে, আমার নিজের লাইফেরই ছবি আছে। ছবি এক একটা করে যখন পৌঁছাবো ছবির কাছে, তখন নিশ্চয়ই বোঝাবো বা বলবো যে আমার ঘটনা প্রভুল যেসব ছবিগুলো সেইগুলো এখানে করেছি অনেক, সেখান থেকেই হয়তো অন্য কোনো, আমি জানি না, আমি তো এরকম কিছু আমি পাইনি। বাট হতে পারে কারোর সঙ্গে মিল যদি থেকে যায়, সেটা অনিচ্ছাকৃত বা এটা সেটা আমার
অজ্ঞাতসারেই হয়তো হয়েছে, সেরকম কিছু নেই। তো আমি চেয়েছি আমার ভেতর থেকে যে শিল্পটা, যে সৃষ্টি শৈলীটা আছে, সৃষ্টি করার যে একটা বেদনা ভেতরে কাজ করে, সেই বেদনাটা আমি আমার ক্যানভাসে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আচ্ছা, একটা খুব কৌতূহল জাগছে। প্রথমত আপনার কাজটা যে একেবারে অন্যরকম, আর সেটার পেছনের গল্পটা যখন একটুখানি শুনলাম, এরপরেই প্রথমে যে কৌতূহলটা আসছে এবং যে প্রশ্নটা মাথায় আসছে, আপনি কি পুরোপুরি প্রফেশনালি ছবি আঁকেন নাকি আরও কোনো প্রফেশনে যুক্ত আছে? না, প্রফেশনালি ছবি এই মুহূর্তে আমাকে তো একটা জবের সঙ্গে আমি যুক্ত, সেটাও যদিও আর্ট রিলেটেড বা আর্টের সঙ্গে, সেখানেও আমি ইন্টেরিয়ার ডিজাইনার প্রফেশনের সঙ্গে যুক্ত। তো সেখানেও আমি ইন্টেরিয়ারটাকে, ওর মধ্যে যে আমার আর্টটাকে অ্যাপ্লাই করতে পারছি, বা ওখানেও যে ইন্টেরিয়ার একটা ফ্লেভার, যে রুমের ইন্টেরিয়ার করতে গেলে তার ভিজুয়ালাইজেশন যেটা যেভাবে লাগে, সেটা আমি যে অ্যাপ্লাই করে অনেকটা আমার আঁকার ক্ষেত্রেও অনেকটা হেল্প হয়েছে। আমার আঁকার ক্ষেত্রে অনেক ডিজাইন এফেক্ট আছে বা ড্রয়িং এফেক্ট আছে, যেটা কিনা ইন্টেরিয়ারের মধ্যে অনেকটা পাওয়া যায় বা সেখান থেকেও এসেছে, সেটাও বলতে পারেন। তো আমার জব আর আমার পেন্টিং দুটো প্যারালাল, আর নিশ্চয়ই ওটা আলাদা, ওটা প্রফেশনাল, এটা আমার নিজস্ব শিল্প, নিজস্ব ভেতর থেকে যে ক্রিয়েশন, সেটা মানে এক্ষেত্রে তো আমি প্রাধান্য দেবো কিন্তু আমার শিল্পটাকেই। না, অসামান্যভাবে আপনি যে প্রফেশন এবং প্যাশন দুটোকে এইভাবে ব্যালেন্স করছেন, বজায় রাখছেন, এটা সত্যিই খুব ইন্সপিরেশনাল একটা ব্যাপার। তাই জন্যই প্রশ্নটা যে দুটোকে ব্যালেন্স কীভাবে করছেন এইভাবে? ব্যালেন্স এখানেও একটা মানে আমি পুরো ক্যালকুলেটেড করেই চলাফেরা করি বা করে থাকি। তো জবটাও আমি যেমন 100% ভাবে দিয়ে থাকি, বা ওখানে নো অ্যাবসেন্ট করে একদম পুরো 100% প্রেজেন্ট থেকেও আমি ছবিগুলো কী করে করলাম, সেটা কৌতূহল আপনাদের যেমন জাগছে, সকলের অনেক দর্শক আমাকে এই প্রশ্নটাই করেছেন। তো সেখানে আমি বারবারই একটাই বলেছি, এটা আমার হার্ড পরিশ্রম। এটা আমি রাত 9টায় বাড়ি ফিরি, বাট বাড়ি ফেরার পরে একটু রেস্ট নিয়ে 12টা থেকে আমার কাজ চালু হয়, এবং 12টা থেকে এবার ডেইলি 3টে, 3:30, 4টে, কখনো সকাল হয়ে যায়, নিজেই বুঝতে পারি না। তো এইভাবেই চলছে, না হলে তো ছবিগুলো, এত ছবি তো কমপ্লিট করা তো মুশকিল না। আর আমার ছবিটা হচ্ছে প্রথমত একটুখানি ধৈর্যশীল, বা পুরোটা আমি দেওয়ার চেষ্টা করেছি 100%। এই না যে আমি 40% করে 30% ছেড়ে দিলাম, ব্যাক চলে গেলাম যে বুঝিয়ে দেবো বা বুঝে নেবে, সেই রকম কিছু করার চেষ্টা করিনি। তো যতটা পেরেছি 100% প্রতিটা ছবিতেই দিয়েছি, বা প্রতিটা সাবজেক্টও আমার আলাদা আলাদা, সেইভাবে চিন্তাভাবনাটা তো এসেই যায়, বা কীভাবে হয়ে যায় সেটা আমারও অজ্ঞাতসারে, আমি জানি না। মোটামুটি যতটা পেরেছি আমি 100%, মানে 12টার পর থেকে আমার ছবি আঁকা স্টার্ট, তারপরে রাতটা তো আমার ছবির জন্য, দিনটা আমার অফিসের জন্য, রাতটা ছবির জন্য। জীবনদা কিন্তু তাহলে ছবি আঁকা আর ইন্টেরিয়ার ডিজাইনের পাশাপাশি অঙ্কটা তো বেশ ভালো মতো পোক্ত। আচ্ছা, এই যে এতদিন ধরে কাজ করছেন, সেই ইন্টারেস্ট জায়গা থেকে শুরু করে আজকে একাডেমিতে সোলো এক্সিবিশন, এবং এতটা প্রশংসনীয় আপনার কাজ, তো এর মধ্যে এমন কোনো মাইলস্টোন আছে যেটা বেশ এই জার্নির মোড়টাকে একটু ঘুরিয়ে দিয়েছিল চট করে? না, আমি আসলে কি, যখন ছবিটা দাঁড়িয়ে যায় তখন আমার মধ্যে যেটা ফিলিংস পাই, সেটাই আমার সব থেকে প্রেজেন্টেবল মুড। মানে আমি হ্যাপি যে ছবিটা যখন খারাপ থেকে শুরু করে আমি একটা প্রেজেন্টেবলের জায়গায় এসে দাঁড়ায়, তখনই আমার সব থেকে বেশি ভালো লাগে অন্য সব কিছুর থেকেও। আচ্ছা, এইখানে আপনার এক্সিবিশনে এসে ছবি নিয়ে তো আমরা গল্প আরও শুনবই, এবং আপনার এই ছবি আঁকার পেছনের গল্পটাও অনেকটা শুনলাম। এর মাঝখানে একটা ছোট প্রশ্ন করি, সেটা হচ্ছে যে কলকাতায় মোটামুটি আপনার এই নিয়ে এক্সিবিশন অনেকবারই হলো, তো কলকাতার বাইরে এক্সিবিশন হয়েছে বা হবে এরকম প্ল্যান আছে? কলকাতার বাইরে গ্রুপ শো করেছি, বা 16 শো আমি গ্রুপ এখনো পর্যন্ত করে উঠতে পারিনি, তবে আশা করছি খুব তাড়াতাড়ি 16 শোটা বাইরের দিকে করব। তো পুনে, দিল্লি, বম্বে তো এগুলো তো হয়েছে, সবই গ্রুপ শোর মধ্যেই হয়েছে, এছাড়া 16 শো বাইরে এখনো করা হয়নি। অধীর আগ্রহে আমরা অপেক্ষা করছি সেটার জন্য। তবে তার আগে আরও একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে কলকাতায় তো সোলো এক্সিবিশন, গ্রুপ এক্সিবিশন দুটোই বেশ এক্সপিরিয়েন্স আপনার হয়েছে। কলকাতায় ছবির মার্কেটটা কীরকম? অডিয়েন্সরা শুধুই দেখছেন, না ছবি কেনা বেচার দিকটার অবস্থাটা ঠিক কী? না, দর্শক যা আসছেন, দর্শক খুবই ভালো দর্শক আসছেন, মানেরও দর্শক আসছেন, জিজ্ঞাসাও করছেন। হয়তো সবাই কেনার সামর্থ্য না থাকলেও তাদের মধ্যে যে একটা
দেখে ইন্সপিরেশন, যে দেখে ভালো লাগা ব্যাপারটা তাদের মধ্যে, এই যে ফিলিংসটা আসছে সেটা কেনা বেচার থেকে অনেকটা ঊর্ধ্বে। যে আমাকে জানতে চাইছেন বিষয়টা কি, কিভাবে করলেন, কেন, কিভাবে এতটা কনসেন্ট্রেট আপনি করতে পারলেন এইসব জব করার পেছনেও। এটা মনে হয় বিক্রি বাটার সঙ্গে একদমই আলাদা। মার্কেট যদি বলি, মার্কেট তো এখন সেইভাবে মার্কেট তো আসে, কেনাবেচা আমার তো হয়নি কিছু। গতবারও যে আমি করেছিলাম সেখানেও খুব একটা যে সাফল্য পেয়েছি তা না, তবে কিছুটা নিরাশ করেনি, হয়েছিল। আর এবছর তো এখনো মোটামুটি না বললেই চলে। আর তবে দর্শক দেখে, দর্শক আসছে জিজ্ঞাসা করছে, এটাই আমার কাছে অনেক বড় পাওনা বলে মনে করি, যে কিভাবে করলেন, কতটা কি সাবজেক্ট আছে, এটাই একটা শিল্পীর কাছে বড় পাওনা, যে কিভাবে করলেন, এত সুন্দর কালারের ব্যবহার কেন, কিভাবে এলো, যে সবার মধ্যে বুঝতে চাইছে, বা সেও যে ইন্টারেস্টেড, যে ছবিটা দেখে ইন্টারেস্ট হচ্ছে, আপ্লুত হচ্ছে, ভালো লাগছে, এটা আমার একটা বড় পাওনা বলে মনে করি। আচ্ছা, শিল্পের পেছনের গল্প অনেকখানি শুনলাম, তার জীবনের কাহিনীও অনেকখানি শুনলাম, তবে যেটার জন্য আমরা এবং দর্শকরা সবাই সবচেয়ে বেশি অপেক্ষা করে থাকি, এবার সেই দিকে এগোবো। জীবনদার যে ছবিগুলো এখানে রয়েছে, ওনার অসামান্য কিছু সৃষ্টি রয়েছে, সেইগুলোর গল্প এবার দর্শকদের সাথে শেয়ার করে দেবো। এক্সিবিশনে জীবনদার অসামান্য কাজ একেবারে ভর্তি রয়েছে, তবে তার মধ্যে থেকে কিছু সিলেক্টিভ কাজের আমরা গল্প শুনবো। এখানে প্রথমেই যেটা দেখতে পাচ্ছি একটা সিরিজ, তো এইটা নিয়ে একটু যদি বলেন আমাদের। এটা হলো আমার নিজের সিরিজ, নিজের আমার বেড়ে ওঠার, যে ছোট থেকে আপ টু দ্য মার্ক এখন পর্যন্ত যেটা আছে সেটা নিয়ে আমি একটা সিরিজ বানিয়েছি। তো এটা হলো প্রাইমারি স্টেজ একদম, মা আর আমি। হ্যাঁ, মা আমাকে ছোটোবেলা থেকে কিভাবে আমাকে গাইড করেছেন, বা সেটা মা ছোটোবেলাতে কোনো কিছু বাধা বিঘ্ন কিছু অতিক্রম করে আমাকে যেমন খুশি খেলতে পড়তে সবই দিয়েছেন। সেই হিসাবে এখানে আমি দেখেছি মা একটা ফ্লো এসছে এখানে। মা যে আমাকে এমনভাবে সুন্দরভাবে গড়ে তুলেছেন, ছোট প্রকৃতির মধ্যে থেকে ফুল ভালোবেসে সমস্ত কিছু, ঘুড়ি আছে, আদার্স এলিমেন্ট যা আছে, আমরা মানে বাচ্চারা যে সমস্ত করে থাকি গ্রামের, সে সমস্ত দিক থেকে এটা প্রাইমারি স্টেজ। নেক্সট যখন আমি এটাতে চলে যাব সেকেন্ড, এখানে হলো আমি যখন আমার এডুকেশনটা চালু হচ্ছে, স্টার্ট হচ্ছে, সেক্ষেত্রে আমাকে একটা তখন মা বললো, তোকে ভালোভাবে পড়াশোনা করতে হবে, ভালোভাবে তোকে ট্রিট করতে হবে, তোকে ঠিকঠাকভাবে কলেজের টাচ বা স্কুলের টাচগুলো করতে হবে। ব্রেনে আমাকে সেইভাবে একটা ঢুকিয়ে দেওয়া হলো যে তোকে এডুকেশনের মধ্যেই থাকতে হবে। এখন আর এই আগের মতো খেলাধুলা, আগের মতো এদিক ওদিক যাওয়া, সেটা না করে ব্রেনটাকে তুই কাজে লাগা। সেই জন্য আমি ছবিটার মধ্যে দেখুন একটু ব্রেনের মধ্যে, আর কিছু আছে এখানে আমার বন্ধু বান্ধব, এবার আমার, আর যেটা হচ্ছে ব্রেনে আমাকে এমনভাবে ঢোকানো হলো, বীজ বুনিয়ে দেওয়া হলো, যেটা কিনা তোমাকে বেড়ে ওঠার মতো একটা পরিস্থিতি আমাকে মা বীজ বুনিয়ে দিলেন, যে কিনা তোমাকে এইভাবেই চলতে হবে। তো সেখান থেকে চালু করতে করতে আমাকে নেক্সট আমি পরেরটাতে আবার চলে যাব এটাতে। এটা হলো আমার হাই সেকেন্ডারি স্টেজে, যেখানে কিনা আমার একটা অ্যাম্বিশান তৈরি হলো। যখন আমি পড়াশোনাটা ঠিকঠাক করলাম বা আমার এডুকেশানগুলো কাজ করলাম, আমাকে হাই সেকেন্ডারি স্টেজে এসে আমাকে কী করতো, তখন আমাকে অ্যাম্বিশান একটা পার্টে চলে এলো, যে আমাকে কী হতে হবে ভবিষ্যতে, যে তোমাকে এটা হতেই হবে, এটা ভালোভাবে একটা স্ট্যান্ড করতে হবে, ভালোভাবে একটা তোমাকে জায়গায় পৌঁছাতে হবে, সেজন্য তোমাকে যা করতে হবে তোমাকেই বেছে নিতে হবে। বাবা কিন্তু কোনো হেল্প করবে না, বাবা আউটসাইডে থাকেন। যেহেতু এখানে ফর্মটা বাবাকে পেছনে রেখেছি, বাবার মধ্যেও কিন্তু সবাইকে নিয়েই বাবা কম্পোজটা করে থাকে, কম্পোজিশানটা ফ্যামিলি কম্পোজ। সে তো আমার সঙ্গে মা ওতপ্রোতভাবে জড়িয়ে থাকতেন, যে মা আমাকে কীভাবে গাইড করছেন, কোথায় যেতে হবে, কীভাবে পড়াশোনা করতে হবে, কতখানি খেলতে হবে, কতখানি এডুকেশন করতে, এই যে মা যে প্রে করতো একটা সবার কাছে। এবার ইভেন আমিও মায়ের সঙ্গে সঙ্গে প্রে করতাম যেন আমি ঠিকঠাকভাবে যেন পৌঁছাতে পারি, ঠিকঠাক মতো যেন আমার অ্যাম্বিশনটাকে সাকসেস করতে পারি। তো এই সাকসেসের পরেই আমাকে মা এখানে এসে গেলাম। এটা হলো মায়ের গল্প পুরোটাই। মা যখন আমি সাকসেস পেলাম তখন মাকে খুব মিস করি, কারণ হচ্ছে মা আমাকে যে ছোটোবেলা থেকে যে পরিবেশ থেকে তুলে নিয়ে এসেছে, আমরা দু ভাই
এক বোন। তো এখানে 2 ভাই 1 বোনে একটা সিম্বলিক দেওয়া আছে। আর মা যে আমাদের পরিবেশ যে ছিল, পেছন দিকে যে একটা এনভায়রনমেন্ট দিয়েছি, যেটা হচ্ছে আমার ভিলেজ বা আমার গ্রামের পরিবেশ, মা সেই সব জায়গা থেকে আমাকে তুলে এনে আজকে এখানে দাঁড় করিয়েছে। সেই দাঁড় করার পেছনে মায়ের যে অমূল্য কৃতিত্ব, সেটাই এখানে তুলে ধরেছি। মা প্রে করতে একজন গড বা যাই হোক একটা অবয়বকে, সেটা আমি একটা ন্যাচারাল অবয়ব দিয়ে করেছি। এই অবয়বের সঙ্গে অনেক তফাৎ আছে, মিল। এটা একটা ঐশ্বরীয় টাইপের। আর সেই সাকসেসটা যে হয়েছে, সেটা ফুল ফল যে ফুটেছে, একটা গাছ যেমন পরিপূর্ণতা পায় তখন যখন ফুল ফল তার গাছে ধরে সৌন্দর্য শোভা পায়, সেই রকমই মাকে যদি আমি গাছ ধরি, আমি যদি তার ফুল বা ফল ধরি, সেই রকমই সেই মিনিংটাই হচ্ছে এখানে, যে গাছ যখন ফুল ফল দিয়ে তার লাইফটাকে ফুলফিল করে বা পরিপূর্ণতা লাভ করে, মাও ঠিক সেইভাবেই আমাদেরকে পরিপূর্ণতা লাভ করিয়েছে। অসাধারণ কাজ। আর তবে এর মধ্যে একটা কৌতূহল জাগছে যে এগুলো কি বেশিরভাগই মিক্সড মিডিয়ামের কাজ না অ্যাক্রিলিক? এটা মিক্সড মিডিয়াম বলতে খুব বেশি মিক্সড না, মানে আমি অ্যাক্রিলিক ইঙ্ক আর ক্যানভাস, ব্যাস, আর কিছু নেই। আদার্স কোনো নেই, কালার টালারের মধ্যে ইউজ করা নেই। আচ্ছা, মিডিয়াম হিসেবে কি অ্যাক্রিলিকটাই সবচেয়ে বেশি পছন্দ? হ্যাঁ, অ্যাক্রিলিকটাই আমরা খুব কমফোর্ট ফিল করি। আর অ্যাক্রিলিকটাকে বেছে নেওয়ার পেছনে কিছু পার্টিকুলার কারণ? অ্যাক্রিলিকটা হচ্ছে ইনস্ট্যান্ট, ওটাকে ট্রান্সফার করা যায়, কেন ওটা ড্রাই হতে তো বেশিক্ষণ লাগে না। ওয়াটার কালারের ড্যাম্পের কারণে অনেক সময় আমাদের প্রবলেম এসে থাকে, যে টাইমিংয়ে একটা ব্যাপার থেকে থাকে। আর অ্যাক্রিলিক না হলে হয়তো আমি তাতে এত কাজ শেষ করতে পারতাম না এইভাবে, আর অয়েল তো হতোই না। তো অ্যাক্রিলিকটা সেই জন্যই আমার পক্ষে বেস্ট, যে কিনা আমি অল্প সময়ের মধ্যে এই কাজগুলো সম্পন্ন করতে পেরেছি, এবং আমার ডিটেলিংগুলো ওর মধ্যে যে ফুটে তুলেছি, সেটা অ্যাক্রিলিকের জন্য করতে পেরেছি। যে ইঙ্কের ডিটেলিংগুলো সব রয়েছে, এগুলো অ্যাক্রিলিক ছাড়া সম্ভব না। আচ্ছা, আপনার এই সিরিজের মধ্যে আপনার গ্রামের কথাটা বেশ শুনলাম, তো সেইটার প্রচণ্ডভাবে বোধহয় আপনার ছবির ওপর একটা ইম্প্যাক্ট আছে। সেই গ্রামের একটু গল্প শুনুন। আমি তো ন্যাচারালি, আমার দেশের বাড়ি হচ্ছে বাগনান, হাওড়া ডিস্ট্রিক্টে। তো পুরো গ্রামের পরিবেশের মধ্যে আমি মানুষ হয়েছি। ছোটোবেলা থেকে আমি এমন কি বলবো, সত্যি কথা বলতে বাড়িতে সব কিছুর সঙ্গেই আমি মেলামেশা করেছি। হাঁস মুরগি থেকে শুরু করে গরু বাছুর সব কিছুই মেনটেন করে, যখন যেমন লেয়ার স্টেজ হিসাবে ছোটোবেলা থেকে মুরগি যেমন গ্রামে হয়ে থাকে, গরু বাছুর সবই মেনটেন করা, বা ধান চাষ ফাস, এগুলো সবই আমার কাছে ওপর দিয়ে গেছে। তো আমি সেই জন্য ওই জিনিসগুলোকে ভুলতে পারি না। যখন ছবি আঁকি, আমার মধ্যে সেই প্রকৃতির যে টানটা, প্রকৃতির সঙ্গে যে মিশে থাকা ব্যাপারটা আমার কাছে ছোটোবেলা থেকেই এসেছে, সেটা আমার ছবির মধ্যে ফুটে উঠেছে। কারণ আমি অ্যানিম্যালের সঙ্গে অনেক ওতপ্রোতভাবে জড়িত ছিলাম গ্রামে। প্রায় ধান চাষ বা এরকম যে ফার্টিলাইজার ছিল, সেই সঙ্গে আমারও খুব টান একটা রয়েছে, বা সেই সমস্ত দিক পেরিয়ে এসেছি বলে আজকে সেটাকে ভুলতে পারছি না। মানে স্মৃতি থেকেই আমার এই সব ছবিগুলো তৈরি করা। বেশ, এবার আপনার কয়েকটা ছবি দেখেছি যে এই এক্সিবিশনে এসে অডিয়েন্সের কাছ থেকে খুব বেশি প্রশংসিত হচ্ছে, তো সেগুলো নিয়ে একটু গল্প শুনবো। এই ছবিটা দেখছি, এই ছবিটা তো মিডিয়াম অ্যাক্রিলিক ইঙ্ক আর হচ্ছে ক্যানভাসের উপরেই করা। এর বিষয়বস্তু হচ্ছে, এটা আমরা যে চলাফেরা করি, বা আমি যেভাবে মানুষ হয়েছি, আমার মনে হয়েছিল মাঝে মাঝে যে আমি যখন কোনো অসুবিধা হয়, যখন কোনো খারাপ লাগে, তখন মনে হয় যে আমি বাইরে কোথাও উড়ে যাই, বা বাইরে কোথাও চলে যাই, ভেসে যাই, মানে একটু এই পরিবেশ থেকে একটু দূরে কোথাও, অন্য কোথাও একাকী থাকি। তো সেই মনের মধ্যে আমার যে পাখিটা আছে, এখানে পাখি দেওয়া আছে এই কারণেই যে আমার মনের ভেতরে যে পাখিটা যে উঠতে চাইছে, আমার যে উদাস, উপরে গিয়ে পরিবেশ মুক্ত বাতাসে একটু খোলামেলা জায়গায় থাকতে চাই, সেই মনের পাখির সঙ্গে আমাদের ন্যাচারাল পাখির সঙ্গে একটু রিলেশন তো এখানে চেয়েছি। যে এখানে আমার মন, আমার আর পাখি, এই পাখিটা হচ্ছে যে আমি ওকে বলছি যে তোরা আমাকে নিয়ে চল, আমাকে একটু ওপরে ভাসিয়ে নিয়ে চল, আমি তোদের সঙ্গে একটু মেলামেশা করি, একটু পরিবেশ মুক্ত বাতাস থেকে আমি ঘুরে আসি, তাহলে আমি একটু হয়তো ঠিকঠাকভাবে আরও করতে পারবো, থাকতে পারবো। সেই জন্যই এখানে। আর যে আমার গ্রো, এখানে টব যে দেওয়া হয়েছে ISI, এটা টব হিসাবে আমি ভেবেছি। টবের মধ্যে দিয়ে যে গাছ যেভাবে আস্তে আস্তে অঙ্কুরিত হয়ে সে তার বড় প্রকাশিত হয়, সেই জন্য আমার চোখটাও তেমনি, যে আমার চোখ দেখে আমি যে দেখছি
প্রকৃতিকে, সেই প্রকৃতি কীভাবে বড়, প্রকৃতির মধ্যে আমি কেমনভাবে বড় হয়ে গেছি বা প্রকৃতির মধ্যে কীভাবে বিস্তার করতে পারি, সেই জন্যই এই গাছে। আর পুরো থিমটা এভাবেই তৈরি করা আছে। এই ছবিটা হচ্ছে আমার একদমই আমার বাবা মা অ্যান্ড আমি একসঙ্গে। আমার বাবা কিভাবে আমাদেরকে মেনটেন করে, কিভাবে ট্র্যাকেল করে, সেটা বাবাকে আমি যদি বট গাছ হিসাবে বা গাছের একটা পুরো ধরি সেইভাবে আমরা সব ডিপেন্ড করে থাকি বাবার ওপরে। বাবার ডিপেন্ড ঠিক একটা গাছের ছাওয়ার মতো আমাদের যেমন বিস্তার করে বা ছাওয়ার নিচে রাখে, যে কোনো বাধা বিঘ্ন বা কোনো অসুবিধার মধ্যে যাতে না পড়ি, সেই দিক থেকে মানে পুরো যে আমাদের আগলে রাখে, সেই জিনিসটাই আমি এখানে বোঝাতে চেয়েছি। এটা হলো আমার মা। মায়ের বিভিন্ন রূপ, মা যে কত রকমভাবে আমাদেরকে বাঁচিয়ে রাখে, সে যেভাবেই হোক মা বিভিন্ন রকমভাবে আমাদেরকে হেল্প করে, সাহায্য করে বা কিভাবে আগলে রাখে, সেটা মাও কিন্তু পাখির মতো একসময় চায় যে এই সব জ্বালা যন্ত্রণা বা এইসব বাধা বিঘ্ন থেকে যেন আমিও মুক্তি পাই, কিন্তু মা তো মুক্তি পেতে পারে না। মা বেড়া জালের মধ্যে জড়িয়েই থাকে। মা সেইভাবে পাখিদের আর্তনাদ করা সত্ত্বেও মা কিন্তু ওপর দিকে যেতে চাইলেও যেতে পারছে না। তো সেই বেদনা, মায়ের বেদনা থেকেই আমার এই ছবিটা তৈরি করা। এটা হয়তো একটা সবার মধ্যে একটা মেলবন্ধন, সবার মধ্যে একটা ভালোবাসা, সবার মধ্যে একটা যে জলে যেখানে মেন হচ্ছে লাভ হিসাবেই এটা দিয়ে দেওয়া, যে একটা হাঁস আমাদের শান্তির প্রতীক এবং আমাদের মধ্যে যে মেল অ্যান্ড ফিমেলের মধ্যে যে ভালোবাসাটা থাকে, সেটা হাঁসের একটা যে দুজনের মধ্যে কম্প্যাক্ট একটা মেলবন্ধন তৈরি করে, সেটাই। খুব বেশি জটিলতা নেই এর মধ্যে। এই ছবিটা খেতে বলে, এই ছবিটা তো একদমই আমার জীবন্ত ছবি এবং আমার নিজেরই ছবি। এবার এটা আমার ছোটোবেলাকার আমি যে মেষপালক বা মানে সবার সঙ্গে বড় হয়েছি, তাদের সঙ্গে নিয়ে এই ছবিটা করা। কারণ ওরা আমার মনের ভাব বুঝতো যে আমি কখন ওদের জন্য খাবার নিয়ে যাব, কখন ওদেরকে মেনটেনেন্স করবো, কখন ওদের দরজাটা খুলে দেবো বেরোবার জন্য, বা কখন মাঠে নিয়ে যেতে হবে, সেই দিক থেকেই আমি যে ওদেরকে আগলে রাখতাম, সেই দিক থেকেই এইটা করা। যে আমার বাড়িতে আবার ছিল, বাড়িতে সমস্ত কিছুই ব্যবস্থা ছিল, সেই জায়গা থেকেই আমরা এই ছবিটা তৈরি করি। এটা আমাদের নিজের ছবি, প্রাণের ছবি। এই ছবিটার মধ্যে এটা হচ্ছে আমাদের একটা মন কখনো অনেক সময় পাথর হয়ে যায়, পাথরের মধ্যেও আমাদের সংসারে যে অনেক সময় তো অসুবিধা হয়েই থাকে, অশান্তি হয়েই থাকে, পাথরের মধ্যে থেকেও কিন্তু আমাদেরকে ফুল ফোটাতেই হয়। এটা একটা পুরুষ মানুষের ক্ষেত্রে অনেক বড় একটা ব্যাপার। তো এটাও আমার থেকেই এটা ছবি আঁকা। আমার সব ছবি আমার নিজের ভেতর থেকেই ছবি আঁকা, নিজের প্র্যাকটিক্যাল ফিজিক্যাল থেকেই ছবি আঁকা। তো আমিও যখন পাথর হয়ে যাই, তখন আমাকে অনেক সময় অনেক কন্ট্রোল করেই কিন্তু সমস্ত দিকটা, ইভেন সেখানে ফুলও ফোটাতে হয়, সেখানে সমস্ত কিছু সরিয়ে দিয়ে আমাকে মুক্ত বাতাসে পরিবেশটাকে ফুল ফোটার মানে আলোকিত করার দায়িত্ব আমারই। আমিও যদি পাথরের মতো পাথরে ধাক্কা দিতে আগুন ধরেই যাবে, তো সেই আগুনটা না ধরিয়ে যদি ফুল ফোটাতে পারি, সেই অভিব্যক্তিটাই এখানে ব্যক্ত করেছি। এটা হলো কোনো একজন মেয়ের কথা বলেছি এখানে, যে কিনা অনেক বাধা বিঘ্নের মধ্যে জড়িয়ে থাকে, সে বেরোতে পারে না। যেমন আমাদের এই কলেজের অনেকেই আছে যারা কিনা তাদের না বেরোতে পেরে, তারা এত শিল্পী মন বা শিল্প সত্তা তার মধ্যে আছে, তা সত্ত্বেও তারা কিন্তু সেই বাড়ির বাঁধন থেকে বা সেই পরিবেশের মধ্যে থেকে না বেরোনোর কারণে সে সেখানে অনেকটাই কষ্টের মধ্যে। এটা আমি একটা বন্ধুর কথাই ভেবেই করেছি, যে কিনা না বেরোতে পারার জন্য সে আজকে সে বদ্ধ ঘরে নিজেকে অনেকটা ডিপ্রেশনে চলে যায়। ডিপ্রেশন থেকে তার যে ভাবনা চিন্তাগুলো সব আস্তে আস্তে তার কিন্তু কমতে থাকে। এই ছবিটা হচ্ছে আমারই ঘটনা। হাজব্যান্ড ওয়াইফ যখন বাড়িতে থাকে, একটা ফ্যামিলি, হাজব্যান্ড ওয়াইফ যখন বাড়িতে থাকে, নিশ্চয়ই তাদের মধ্যে একটা অশান্তি অতিষ্ঠ হয়েই থাকে, বা আমারও হয়ে থাকে। সেখান থেকে দাঁড়িয়ে যখন আমাদের মধ্যে এরকম ঘটনা ঘটছে, তখন আমার ছেলে মেয়েরা যারা আছে, তারা কিন্তু খুব একটা অস্বস্তি বা একটা অসুবিধার মধ্যে পড়ে যান, যে বাবা মা এরকম করলে সংসারটার প্রতি তাদের যত্ন, তাদের লেখাপড়া, তাদের খাওয়া দাওয়া, তাদের চালচলন বা তাদের মধ্যে একটা যে অসুবিধা হয়, সেই ফিলিংটাই কিন্তু ছেলে মেয়েরা বুঝতে পারে, যে তারা প্রে করে বাবা মাকে যেন তাদের মিলিয়ে দেওয়া হোক, একটা স্বাভাবিক সুস্থতার মধ্যে এসে যাক, তারা যেন তাড়াতাড়ি ফিরে আসে। সেই দিকটাই এই ছবির মধ্যে তুলে দেওয়া হয়, যে বাবা মা যদি ডিস্টার্ব হয়, মানে কোনো অসুবিধা থাকে, তাহলে ছেলে মেয়েদের মধ্যে
কতটা যে তাদের মনের মধ্যে একটা প্রভাব ফেলে সেটা কিন্তু পরিষ্কার এই ছবিতে আমি তুলে ধরতে পেরেছি। অনেক ধন্যবাদ জীবনদা। আমরা এতক্ষণ ধরে কথা বললাম শিল্পী জীবন কৃষ্ণ ঠাকুরের সঙ্গে, তার কাজ দেখলাম, তার অসামান্য কিছু ছবি দেখলাম, সেই ছবির গল্প শুনলাম, তার জীবনেরও গল্প শুনলাম। ওনার ছবির মধ্যে দিয়ে এমনভাবে উনি জীবনকে তুলে ধরেছেন, এমনভাবে জীবনের নানান স্টেজকে, নানান ঘটনাকে, নানান স্মৃতিকে তুলে ধরেছেন, তা সত্যিই প্রশংসনীয় এবং আমরা সত্যিই প্রচণ্ডভাবে সমৃদ্ধ হলাম। আজ বোধহয় এই এক্সিবিশনে এসে শিল্পীর নাম আর শিল্পীর কাজ দুটো যে একেবারে একে অপরের পরিপূরক সেটাও প্রমাণ হয়ে গেল। আজকের মতো টেলিক্যানভাস এই পর্যন্তই। সবাই দেখতে থাকুন ওঙ্কার বাংলা। ক্যামেরায় রবি দত্তের সাথে মিহিকা শ্রীবাণী। নমস্কার।